আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের কেমিস্ট্রি পেপার ফাইনালের আগে আমরা কিভাবে রিভিশন করব? তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে ভাইয়া কোন অংশটা দিয়ে শুরু করব? কি টপিক আমি পড়ব? এবং কোন ম্যাটেরিয়ালসকে ব্যবহার করব? তোমাদের এই কনফিউশনের জন্যই কিন্তু আমাদের এই যে সিরিজটা যেটাকে বলছি আমরা রিভিশন চেকলিস্ট। সো আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। সো শুরুতেই চলো আমরা দেখে ফেলি যে আমাদের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় বিগত ৫ বছরে কি ধরনের প্রশ্নগুলা এসছে। তো যেহেতু বিগত ৫ বছর ধরেই আমাদের এইচএসসি পরীক্ষাটা হতো শর্ট সিলেবাসে এবং মেডিকেল ভর্তি পরীক্ষাটা হতো ফুল সিলেবাসে, তাই আমরা তোমাদের সাথে রিলেটেড যেন হয় এইজন্য হচ্ছে আমরা কিন্তু বিগত ৫ বছরের কোয়েশ্চেনের অ্যানালাইসিসটা এখানে দেখাইছি। এবং এই যে কোয়েশ্চেনের অ্যানালাইসিসটা এটা কিন্তু মেডিকেল এবং ডেন্টাল মিলে, হ্যাঁ? আগে যেহেতু মেডিকেল এবং ডেন্টাল আলাদা পরীক্ষা হতো, তাই আমরা ২ টাকে একসাথে করে প্রশ্নের গুরুত্ব বোঝানোর জন্য একসাথে করে আমরা এখানে অ্যানালাইসিসটা দিয়েছি। আর মেডিকেল এবং ডেন্টালের আলাদা অ্যানালাইসিস কিন্তু আমাদের যে মেডিট্রিক্স আছে সেখানে কিন্তু তোমাদের জন্য দেওয়া আছে। তোমরা চাইলেও এখান থেকেও আলাদা অ্যানালাইসিস দেখতে পারো। আর এবছর যেহেতু পরীক্ষা আসলে একটাই হবে মেডিকেল এবং ডেন্টালের, এবং কোয়েশ্চেনের অথরিটি কিন্তু সেম। কোয়েশ্চেন যে জায়গা থেকে হবে, ডিজি হেলথ থেকে হবে, একই অথরিটি থেকে কোয়েশ্চেনটা হবে। সো আমরা একটু যদি কোয়েশ্চেনের একটা ধারা আমরা এখানে দেখতে পাই, তো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে ৫টা চ্যাপ্টার আছে, তুমি যদি ৫টা চ্যাপ্টারে সর্বমোট কোয়েশ্চেন যদি বিবেচনা করো এখান থেকে, দেখো এটা কিন্তু একদম বৈষম্যহীন বাংলাদেশ। তার মানে মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু আমরা এখানে প্রশ্ন আসতে দেখেছি। মোটামুটি প্রতি চ্যাপ্টার থেকেই দেখো টাচ কিন্তু করেছে। এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া আমি ল্যাবরেটরি, কর্মমুখী এগুলো আমার ভালো পড়া নাই, আমি এগুলা পড়বো না, আমি কি মেডিকেলে ভালো করতে পারবো কিনা? তো সবার উদ্দেশ্যে বলতে চাই ভাইয়া, এই যে কোয়েশ্চেনটা না, এটা একটা অবান্তর কোয়েশ্চেন। কেন জানো? কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা কখনোই কোনো চ্যাপ্টারকে ইগনোর করতে পারবো না। তোমাকে সব চ্যাপ্টারই ভাইয়া পড়তে হবে। অ্যান্ড চ্যাপ্টারে তুমি টপিকের বিবেচনায়, টপিকের গুরুত্বের দিক থেকে কম গুরুত্ব, বেশি গুরুত্ব দিতে পারো। কিন্তু কোনো চ্যাপ্টারকে তুমি ইগনোর করতে পারবা না। আর আমার কেমিস্ট্রিতে চ্যাপ্টার আছেই মাত্র ৫, ১০টা। তুমি এখানে কিভাবে একটা চ্যাপ্টারকে ইগনোর করে ফেলবা? সো ১ম কথা মাথায় নাও, তোমাকে সব চ্যাপ্টারই পড়তে হবে ভাইয়া। ওকে? সো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এই চেকলিস্টের যে সিকোয়েন্সটা, এটা একটা আইডিয়াল সিকোয়েন্স। ঠিক আছে? যেহেতু কেমিস্ট্রির মানুষ আমরা, তো আইডিয়াল গ্যাস, বাস্তব গ্যাস সম্পর্কে আমরা যেরকম জানি যে বাস্তবে কোনো কিছুই আসলে আইডিয়াল না। এই আইডিয়াল সিকোয়েন্সটা আসলে অনেকেই ফলো করতে পারে না। সো তোমরা যারা এই আইডিয়াল সিকোয়েন্সটা ফলো করতে পারবা না, অসুবিধা নাই। এট লিস্ট আমার একটা অপটিমাম যেই সিকোয়েন্সটা হতে পারে পড়ার জন্য, আমি তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করছি। সো দেখো, তোমরা অনেকেই আমাদের ক্লাস নোট পড়েছো। ঠিক আছে? ম্যারাথনের যে ক্লাস নোটটা আছে, অনেকেই ম্যারাথনের ক্লাস নোটটা পড়েছো। ম্যারাথনের ক্লাস নোট পড়লে তোমার কিন্তু মোটামুটি মেইন বই যেটা আছে যেটাকে আমরা এখানে এমবি বলেছি, এটা কিন্তু কভার হয়ে যাচ্ছে। আর কেমিস্ট্রিতে বিশেষ করে তোমরা অনেকেই এই ম্যারাথনের ক্লাস নোট পড়েই তারপরে দেখা গেছে কি তোমরা মেডিট্রিক্সটা পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো। আসলে মেডিট্রিক্সে কিন্তু কম কিছু নাই, বরঞ্চ কিছু ক্ষেত্রে কিন্তু কিছু জিনিস বেশি আছে। সো এইটা হইলো তোমার মেইন ম্যাটেরিয়াল, যে তুমি আইদার ম্যারাথনের ক্লাস নোটটাকে ফলো করবা সম্পূর্ণ। ঠিক আছে? বইয়ের যেই আমাদের ছবিগুলা থাকে, বইয়ের ছবিগুলা সহ আমরা যে কথাগুলো লিখে পড়াই, সেই কথাগুলো সহ তুমি যদি এটাকে কালেকশনে রাখতে পারো, তুমি এটা থেকেও পড়া কমপ্লিট করতে পারো। অথবা তোমার টেক্সট বুক যেটা তুমি এতদিন পড়েছো দাগিয়ে পড়তে পারো, এটা তো পড়া সবচেয়েতে ভালো। আর তার পাশাপাশি মেডিট্রিক্স যেটা আছে, এটাকে যদি তুমি মানে তোমার মেন বই পড়তে যদি বেশি কামজি লাগে, তুমি মেডিট্রিক্স ধরেও তোমার প্রিপারেশনটাকে আগায় নিতে পারো। তবে এতদিন পর্যন্ত তোমরা যে জিনিসটাকে তোমার প্রায়োরিটি হিসেবে ধরে এসেছো, এখনো তোমরা ওইটাকেই রিভিশন করবা। ধরো এতদিন বই পড়ছি, এখন নতুন করে মেডিট্রিক্স পড়া শুরু করবো, এরকমটা করা কিন্তু ঠিক হবে না ভাইয়া। তুমি যদি এতদিন মেডিট্রিক্স পড়ে থাকো, তুমি এখনো মেডিট্রিক্সই পড়বা। ঠিক আছে? তুমি যদি এতদিন মেন বইকে ধরে পড়ো, তাহলে তুমি এখন মেন বইকে ধরেই পড়বা। এখন আসো, মেন বই সম্পর্কে আমরা কেন এটাকে বেশি প্রায়োরিটি দেই। তুমি যখন মেন বই পড়বা, মেন বই পড়ার সময় তুমি এখানে কিছু জিনিস একটু খেয়াল করবা। মেন বইয়ের কোন জিনিসগুলোর প্রতি তুমি বেশি হাইলাইট করবা। যতগুলা পয়েন্ট করা লাইন আছে হাইলাইট করবা, যতগুলা বোল্ড করা লাইন আছে হাইলাইট মানে ভালো মতন পড়বা আর কি। এগুলা পয়েন্টস, বোল্ড। এরপরে দেখবা হাজারি স্যারের বইতে অনেক জায়গায় অনেক বক্স আছে, জেনে রাখো, জানতে হবে, জানা প্রয়োজন। মানে আমি এগুলাকে বলি অন্ধকারে জেনে নাও। একটা শ্যাডো মতন বক্স থাকে, ওই বক্সের মধ্যে এরকম জেনে নাও, জেনে রাখো, যা কিছু থাকে ওই জিনিসগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এছাড়া কেমিস্ট্রিতে দেখবা আমাদের তো তোমরা একটা জিনিস বলতে পছন্দ করো যে ভাইয়া কেমিস্ট্রি মানেই হচ্ছে এক্সেপশন। হ্যাঁ, কেমিস্ট্রি মানেই এক্সেপশন। তো এই এক্সেপশন যতগুলো আছে সকল কিছু কিন্তু ভাইয়া আমাদের এখান থেকে পড়তে হবে। হ্যাঁ, তাহলে পয়েন্টস, বোল্ড লাইন, বক্স আর হচ্ছে এক্সেপশনস, ভাই এই জিনিসগুলোর প্রতি সবাই একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। মানে মেন বইটা যখন পড়বা, এটা আমি বললাম মেন বইয়ের কোন জায়গাটা আমরা বেশি গুরুত্ব দিব। সো এটা হলো তোমার মানে একদম বেসিস, তুমি এটাকে ধরেই পড়বা। এখন ধরো তুমি যখন পড়তেছো,
তোমার পড়ার সময় তোমার এই পড়াটাকে আরো ভালো করার জন্য তোমার এরপরের প্রায়োরিটি হবে হচ্ছে ফাইনাল টাচ। তোমরা নিশ্চয়ই সবাই ফাইনাল টাচটা পেয়েছো। তুমি উন্মেষের যে কোনো কোর্সে ভর্তি থাকো না কেন, অফলাইনের যে কোনো একটা কোর্সে যদি ভর্তি থাকো, সেটা কম্বো হোক, তারপর হলো তোমার বা অফলাইন হোক, হ্যাঁ, তারা কিন্তু এই ফাইনাল টাচটা পেয়েছো। এবং এই ফাইনাল টাচটায় তোমরা দেখবা যে কোয়েশ্চেন অনুযায়ী দেওয়া আছে। সো আমরা যখন রিভিশন করি, আমাদের এই রিভিশনের একটা মেথডকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ রিকল। এই অ্যাক্টিভ রিকলটা আমাদের আগে মনে মনে চিন্তা করে করে করতে হইতো। আমি যখন রিভিশন করতাম, রিভিশন ফেজে দেখা যাইতো কি, আমি চিন্তা করতাম এই চ্যাপ্টার থেকে আমি কি কি পড়েছি, এই পেজ থেকে আমি কি কি পড়বো। সো এটা দেখা যাইতো অনেক কঠিন হইতো। এই জন্যে আমরা তোমাদের জন্য এই কাজটাকে সহজ করার জন্য কিন্তু এই ফাইনাল টাচে প্রত্যেকটা অধ্যায়ে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলা সাজিয়ে দিয়েছি এবং স্টেটমেন্ট আকারে উত্তরগুলোও কিন্তু এখানে লেখা আছে। সো তুমি চাইলে ধরো এটা তুমি নিজে ব্যবহার করতে পারো, অথবা বাসায় কারো হেল্প নিয়ে কেউ তোমাকে কোয়েশ্চেন ধরতে পারে, তুমি অ্যান্সার করতে পারো। মানে আমি তোমাদের মতো স্টেজে হলে, আমি যদি স্টুডেন্ট হতাম, এবছরের ক্যান্ডিডেট যদি হতাম, যদিও 10 বছর আগে পরীক্ষা দিয়েছি, বাট যদি এবছরের ক্যান্ডিডেট হতাম, আমি যেটা করতাম, আমি একটা করে চ্যাপ্টার শেষ করতাম, ফাইনাল টাচটা ধরতাম। ঠিক আছে? তো এই যে আমাদের এটা হলো স্টেপ 1। তুমি হলো স্টেপ 1-এ কি কি পড়বা বললাম। স্টেপ 1-এ হলো তোমার এই যে এটা বেসিস ধরে পড়লাম আমরা এটা। আর এরপরে ফাইনাল টাচ যেটা আছে, এটা হলো আমার স্টেপ 2। স্টেপ 2 ভাই, এতটুকু প্রিপারেশন নেওয়া ম্যান্ডেটরি। সবাই যারা হলো আমাদের ধরো পেপার ফাইনাল পরীক্ষাগুলো দিবা, তাহলে এই পেপার ফাইনালের আগে এতটুকু রিভিশন দেওয়া তোমার ম্যান্ডেটরি। ঠিক আছে? তাহলে পেপার ফাইনাল যখন তুমি দিবা, পেপার ফাইনালের আগে তুমি হচ্ছে স্টেপ 1 এবং 2, তাহলে তুমি দিবা হচ্ছে স্টেপ 1 অ্যান্ড 2, এই দুইটা তোমার ম্যান্ডেটরি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো হচ্ছে যে ভাই মাস্টার কোশ্চেন ব্যাংক আমরা কিভাবে সলভ করব। সো এই ম্যান্ডেটরি স্টেপ দুইটা শেষ হওয়ার পর তুমি মাস্টার কোশ্চেন ব্যাংক ধরতে পারো। সো মাস্টার কোশ্চেন ব্যাংকের কি কি জিনিস আমরা পড়বো, সেটা হলো কি, তুমি দেখবা কি মাস্টার কোশ্চেন ব্যাংকে না আমাদের হলো বিভিন্ন সিকোয়েন্সের কোশ্চেন আছে। যেমন হলো কি, মানে একই টাইপের অনেকগুলা প্রশ্ন আছে, তো তুমি এটা টাইপ ভিত্তিক একটু পড়বা, যে একটা টাইপের একটা প্রশ্ন পড়ে তুমি বারবার ওই টাইপের অন্যান্য প্রশ্ন পড়ে সময় নষ্ট করবা না। সো এটা তুমি টাইপ ভিত্তিক পড়বা। ঠিক আছে? মানে যেটা তুমি যেই কোশ্চেনগুলো পারো ওইটা তো আর বারবার পড়ার দরকার নাই। ঠিক আছে? ওকে, এখন আসো এই মাস্টার কোশ্চেন ব্যাংক পড়াটা তোমার স্টেপ 3। মাস্টার কোশ্চেন ব্যাংক পড়াটা তোমার স্টেপ 3। এই স্টেপ 3-তে তুমি কি কি দেখবা, এই স্টেপ 3-র মধ্যে মাস্টার কোশ্চেন ব্যাংকে সব তোমাকে আমি দেখতে বলছি না। তুমি এখানে দেখবা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন। প্রিভিয়াস কোশ্চেন মানে কি? প্রিভিয়াস কোশ্চেন মানে হলো মেডিকেল এবং ডেন্টালের যে কোশ্চেন। এরপরে তুমি পড়বা হচ্ছে আমাদের হাজারি স্যারের যে এমসিকিউগুলো আছে। ঠিক আছে? তারপরে তুমি পড়বা হচ্ছে আমাদের কবির স্যারের যে এমসিকিউগুলো আছে সেইগুলা। ওকে, এতটুকু পড়া সবার জন্য ম্যান্ডেটরি। গুহ স্যার এবং আমাদের সম্ভাব্য যে প্রশ্নগুলো আছে এগুলা পড়তে পারলে খুবই ভালো, না পড়তে পারলে খুব বেশি সমস্যা হবে না। প্রথমেই যদি সবকিছু পড়ার মানে তুমি টার্গেট করো, তুমি হয়তোবা সম্পূর্ণটা কভার করতে পারবে না। ঠিক আছে? সো তোমার এরপরের স্টেপ হবে হচ্ছে স্টেপ 3। সো অনেকেই আছো তোমরা যারা এই পেপার ফাইনালের আগে স্টেপ 3টা কমপ্লিট করতে পারবা না। সো তুমি এই স্টেপ 3টা কখন কমপ্লিট করবা? তুমি স্টেপ 3টা কমপ্লিট করবা হচ্ছে সাবজেক্ট ফাইনালের আগে। সাবজেক্ট ফাইনালের আগে। ঠিক আছে? সাবজেক্ট ফাইনালের আগে তুমি স্টেপ 3টা কমপ্লিট করতে পারো আর কি। ঠিক আছে? ওকে, এবারে আসো মেডিট্রিক্স। মেডিট্রিক্সের জায়গা থেকে আমি যেটা বলি এটা হলো স্টেপ 4। ঠিক আছে? এটা হলো স্টেপ 4। এখন আসো মেডিট্রিক্সের সব জিনিস পড়তে হবে না। যদি তুমি মেন বই থেকে যে জিনিসটা পড়ছো এটা তোমাকে মেডিট্রিক্স থেকে পড়তে হবে না। যে জিনিসটা তুমি আগে মেডিট্রিক্স থেকে পড়েছো, দাগায় রাখছো নিশ্চয়ই কবির স্যারের ইনফরমেশনগুলো যেগুলো আছে, আমরা যে মানে তোমার ডেইলি এবং উইকলিতে যেসব প্রশ্নগুলা দিয়েছিলাম, ঠিক আছে, ওই টপিকগুলা, এবং আমি ক্লাস নোটে যে জিনিসগুলা পড়াইছি ম্যারাথন ক্লাসে, প্রত্যেকটা ক্লাসেই কিন্তু এক্সট্রা ইনফরমেশন হিসেবে মেডিট্রিক্সের কিছু না কিছু পোর্শন ছিল। তার মানে ওই জিনিসগুলাই তুমি আবার রিভিশন করবে। আজকের এই চেকলিস্টে আমি মেডিট্রিক্সের কিছু জিনিস দেখাই দিব যেগুলা পড়া ম্যান্ডেটরি। ঠিক আছে? তার মানে মেডিট্রিক্সটা আমরা যেটা পড়বো সেটা হলো মার্কড পোর্শন, আমরা সব কিছু পড়বো না মেডিট্রিক্স থেকে। আর এরপরে হলো আমাদের আছে উইকলি সলিউশন বুক। এটা যাদের এতদিন ভালো পড়া আছে, এখন না পড়লেও খুব একটা বেশি প্রবলেম হবে না, কারণ রিসেন্টলি তোমরা হচ্ছে আমাদের মান্থলি পরীক্ষাগুলো দিলা, আর এই মান্থলি পরীক্ষাগুলোর সময় কিন্তু তোমরা এই উইকলি সলিউশন বুকগুলো দেখেই কিন্তু পরীক্ষা দিতে, এবং আমরা ইচ্ছা করেই তোমাদের এই মান্থলি পরীক্ষাগুলোতে উইকলির প্রশ্ন, ডেইলির প্রশ্ন, মানে সলিউশন বুকের প্রশ্নগুলাই রাখার চেষ্টা করতাম আর কি, যাতে করে তোমার এই প্রশ্নগুলা বারবার দেখা হয়। এবং বিশ্বাস করো ভাই, এই প্রশ্নগুলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে অন্যতম আর কি। ঠিক আছে? তাহলে এরপরে আসো তুমি মানে স্টেপ 3 পরে তুমি পড়বা হচ্ছে স্টেপ 4। স্টেপ 3 পরে তুমি পড়বা হচ্ছে স্টেপ 4। এখন
অনেকে এখানে ভুল বুঝতে পারে, আমাকে ভুল বুঝতে পারে এভাবে যে ভাইয়া পেপার ফাইনালের আগে শুধু এই দুইটা পড়তে বলছেন, হ্যাঁ তাহলে আমি পেপার ফাইনালে এই দুইটা পড়ে বাকি কিছু পড়বো না। তোমরা যারা পড়তে পারবা তোমরা তো সবই পড়বা। আমি যেটা বললাম এটা হলো একটা অ্যাভারেজ অ্যাপ্রোচ। ধরো আমি যদি আমার কথা বলি, আমি যদি তোমাদের স্টেজে চিন্তা করতাম নিজেকে, আমি প্রথমে প্রায়োরিটি বেসিসে আগে সম্পূর্ণ সিলেবাসটার মানে কভার করার ট্রাই করতাম, তারপরে আমি এক্সট্রা জিনিস যেগুলা পড়বো সেগুলোর প্রতি যাব। তুমি দেখবা ভর্তি পরীক্ষায় যখন প্রশ্ন আসে না, এই প্রায়োরিটি বেসিসের যে জায়গাগুলো থাকে এই জায়গাগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন চলে আসে। ধরো এই স্টেপ 1 স্টেপ 2 পড়লেই তোমার মোটামুটি 90-95% প্রিপারেশন হয়ে গেছে। বাকি যেই পোর্শনটুকু থাকবে নাম্বারের, ওই পোর্শনটুকু পারার জন্য তোমাকে বাকি মানে জিনিসগুলো দেখতে হবে আর কি। সো এটা হলো কি আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা এটাকে ফলো করতে পারো। নট নেসেসারি যেটা ম্যান্ডেটরি। তোমার কাছে যদি এর চাইতেও ভালো মেথড কিছু মনে হয় যে ভাই আমি এভাবে পড়তে চাই, তো এটা আরো বেস্ট। কারণ জিনিসটা কি, রিভিশন প্রসেসটা হচ্ছে টোটালি ইন্ডিভিজুয়ালাইজড। তুমি তোমার প্রয়োজন অনুযায়ী রিভিশন দিবা ভাইয়া, ঠিক আছে? সো আমি অ্যাজ এ হোল তোমাদেরকে মানে স্টেপসগুলো কি কি হতে পারে সেটা দেখাই দিলাম। এবারে আসো চলো আমরা একটু মানে টপিক কেন্দ্রিক দেখার চেষ্টা করি, মানে কোন জায়গা থেকে আমি কি কি পড়বো। যেমন ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রী এবং পরিষ্কারের কৌশল, এই জায়গা থেকে অনেকগুলা প্রশ্ন এসছে, 3টা প্রশ্ন এসছে। সাধারণত দেখা যায় কি এই জায়গা থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হলো উপাদান কেন্দ্রিক প্রশ্ন হয়। যেমন সর্বোত্তম পরিষ্কারক মিশ্রণ কোনটা, মানে কি ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? এই টাইপের কোশ্চেনগুলো বেশি হয় এখানে আর কি, ঠিক আছে? তার মানে এখান থেকে পড়বা হচ্ছে উপাদান কেন্দ্রিক প্রশ্ন, উপাদান মানে কোনটা কিসের উপাদান আর কি। ওকে, এই টাইপের কোশ্চেনগুলো আমরা কিন্তু অতীতে হইতে দেখছি। আচ্ছা, এরপর আসো আয়তনিক বিশ্লেষণে দ্রবণ প্রস্তুতি এবং ঘনমাত্রা নির্ণয়। এটা না আসলে পরিমাণগত রসায়নে আমাদের পড়া হয়ে যায়, এটা এখান থেকে নতুন করে না পড়লেও চলে, এটা পরিমাণগত রসায়নে পড়া হয়ে যায়। এবং পেপার ফাইনালের আগে তুমি একটু জাস্ট দেখে নিতে পারো, তুমি এই যে এই জায়গাটা থেকে মানে আমাদের দ্রবণ প্রস্তুতি এবং ঘনমাত্রা নির্ণয়ের জাস্ট সূত্রগুলাই একটু দেখে রাখবা, ঠিক আছে? যে বিভিন্ন মোলালিটি যে সূত্রগুলো আছে, জাস্ট সূত্রগুলো একটু দেখে রাখো। আর এই আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাচের যন্ত্রপাতি, এটা একটা ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, এটা একটা ইম্পর্টেন্ট টপিক বলা যায়। এখান থেকে যে প্রশ্নটা পরীক্ষায় বারবার আসে সেটা হলো কি কোন যন্ত্রের প্রধান কাজটা কি। যেমন ধরো প্রমাণ দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, তারপরে হলো ধরো পিপেট দিয়ে কি করা হয়, ঠিক আছে? বা নির্দিষ্ট পরিমাণে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার তৈরি মানে পরিমাপ করতে, আমরা তীব্র অ্যাসিড বা পানি পরিমাপ করতে আমরা কি ব্যবহার করি, মেজারিং সিলিন্ডার ব্যবহার করি। প্রমাণ দ্রবণ তৈরিতে আয়তনিক ফ্লাক্স ব্যবহার করা হয়, ঠিক আছে? এই ধরনের যে প্রধান কাজগুলো আছে না, এই প্রধান কাজগুলা পরীক্ষায় খুব বেশি আসে। ওকে, এরপরে প্রশ্ন আসে হচ্ছে সর্বনিম্ন আয়তন, সর্বনিম্ন পরিমাণ অথবা সর্বনিম্ন আয়তন। সর্বনিম্ন পরিমাণ কতটুকু, সর্বনিম্ন পরিমাণ এটা দিয়ে পরিমাপ করা যায়, যেমন বুলেটের সাহায্যে সর্বনিম্ন কতটুকু আয়তন পরিমাপ করা যায়, হ্যাঁ এই টাইপের জিনিসগুলা। মেজারিং সিলিন্ডার দিয়ে কতটুকু করা যায়, এই টাইপের জিনিসগুলো পরীক্ষায় বেশি আসে আর কি। ওকে, আচ্ছা এবারে আসো ল্যাবরেটরিতে তাপ দেওয়ার কৌশল। তাপ দেওয়ার কৌশল থেকে খুব বেশি প্রশ্ন আসে না, মোটামুটি যে কখন আমরা ওয়াটার বাথ ব্যবহার করতে পারবো, ঠিক আছে, কখন আমরা অ্যাসবেস্টসের তারজালি ব্যবহার করব, এই টাইপের জিনিসগুলো একটু পড়ে আসবা। তারপরে আসো যে আমাদের রাসায়নিক দ্রব্য সংরক্ষণ এবং ব্যবহারের সতর্কতা। এখান থেকে রিসেন্টলি বিশেষ করে গত বছর যে 3টা প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে মেডিকেল এবং ডেন্টালে আগত, 3টা প্রশ্নই আসছে হ্যাজার্ড সিম্বল থেকে। তো তুমি এখানে হ্যাজার্ড সিম্বলগুলো একটু ভালো মতন দেখবা, ঠিক আছে? হ্যাজার্ড সিম্বল আমি ক্লাসে যেভাবে পড়াই দিছি হ্যাজার্ড সিম্বলগুলো ঠিক ওইভাবে একটু হ্যাজার্ড সিম্বলগুলো দেখার চেষ্টা করবা। তবে একটা জিনিস কি, ছবি আসবে না পরীক্ষায়। ধরো হ্যাজার্ড সিম্বল টক্সিকের জন্য টি, তারপরে অত্যন্ত টক্সিক বা অত্যন্ত বিষাক্তর জন্য টি প্লাস, এই টাইপের হ্যাজার্ড সিম্বলগুলো তোমাকে একটু পড়তে হবে। আর সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি, এখান থেকে যে প্রশ্নটা আসে এখান থেকে হলো ওই যে পরিমাপ ভিত্তিক প্রশ্ন হয়, ঠিক আছে? কত গ্রাম আমরা ব্যবহার করব, কত আয়তন ব্যবহার করব, এবং আমাদের যে থায়োঅ্যাসিটামাইড আছে বা হাইড্রোজেন সালফাইডের যে উৎস আছে এটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, হাইড্রোজেন সালফাইডের উৎস, ঠিক আছে? মেডিকেলেও আসছে ডেন্টালেও আসছে, দুইবার যে প্রশ্নটা আসে সেই দুই প্রশ্নটা এই হাইড্রোজেন সালফাইডের উৎস থেকে আসছে। আচ্ছা, এবারে আসলে ল্যাবরেটরি নিরাপত্তা সামগ্রী এবং ব্যবহার বিধি। এখান থেকে সাধারণত প্রশ্ন আসে প্রাথমিক চিকিৎসা থেকে, ঠিক আছে? ধরো হচ্ছে ওই ক্ষারের দ্রবণ পড়লে কি করবা, অ্যাসিড পড়লে কি করবা, এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে বেশি আসে আর কি, ঠিক আছে? প্রাথমিক চিকিৎসা, ওকে, এটা থেকে বেশি আসে। আর ফার্স্ট এইড বক্স, এখান থেকে শুধু উপাদানগুলা দেখবা একটু, ফার্স্ট এইড বক্সের কোনটার উপাদান কি এটা শুধু একটু দেখবা। আর গাণিতিক সমস্যা বলি, ওই যে শুরুতে যে বলছি না সূত্রগুলা পরিমাণগত রসায়নের মোলারিটির, ওই জিনিসগুলা জাস্ট দেখতে হবে। সো দেখো এই যে ল্যাবরেটরি, এটা কিন্তু মোটামুটি মানে খতরনাক যতগুলা চ্যাপ্টার আছে তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ল্যাবরেটরি, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো আমাদের ল্যাবরেটরি মোটামুটি হয়ে গেল। তো এখান থেকে কেউ যদি শুধু মূল বই পড়ো তার আসলে মেরিট রিস্ক না পড়লেও খুব বেশি ক্ষতি হবে না,
ঠিক আছে? আবার যদি কেউ শুধু মেডিটিক্স পড়ো, মূল বই না পড়ো, আমি তো এই মেসেজটা তোমাদেরকে ক্লিয়ার করছি বারবার। তুমি ইনফরমেশনগুলা মনে রাখতে পারলেই হলো এবং তুমি এগুলা আউটপুট দিতে পারলেই হলো। তুমি কোন ম্যাটেরিয়ালস দেখে মনে রাখলে, কোন সোর্স দেখে মনে রাখলে, এটা কোনো জরুরি বিষয়ই না। তুমি পারলা কিনা সেটাই আমার দেখার বিষয়। ওকে, এখন আসো এই গুণগত রসায়নের এই যে টপিকগুলা, পরমাণুর মডেল এবং প্রাথমিক ধারণা, এখান থেকে প্রশ্ন আসলে খুব বেশি আসে না। এখান থেকে ওই তোমার হাইড্রোজেনের যেই ব্যাস আছে, এই ব্যাস থেকে একবার প্রশ্ন আসছিল, ঠিক আছে? হাইড্রোজেনের ব্যাস, পরমাণুর ব্যাস, এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে একটু আসতে পারে আর কি। বা অন্যান্য যে নামগুলো আছে, ধরো সোলার সিস্টেম অ্যাটম মডেল কোনটা, ঠিক আছে? অন্যান্য নামগুলা এবং সফলতা যেগুলো আছে বিভিন্ন অ্যাটম মডেলের, এই জিনিসগুলো এখান থেকে একটু দেখবা, ঠিক আছে? দেখো কোয়ান্টাম সংখ্যা থেকে কোনো প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু কোয়ান্টাম সংখ্যা ইম্পর্টেন্টই বলবো। কোয়ান্টাম সংখ্যা থেকে কি বুঝবা, মানে কোন কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য কি, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোন কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য কি, এর পাশাপাশি ওই অনুমোদিত সেট, অননুমোদিত সেট, এগুলা পরীক্ষায় কোশ্চেন বেশি আসে। তো এটা তুমি একটু কোয়েশ্চেন ব্যাংকটা এখানে ফলো করার ট্রাই করবা। কোয়েশ্চেন ব্যাংকে যে টাইপের কোশ্চেনগুলো আছে ওই টাইপের কোশ্চেনগুলাই সাধারণত রিপিট হয় আর কি, অনুমোদিত সেট নির্ণয় কোয়ান্টাম সংখ্যার, ঠিক আছে? আচ্ছা, পরমাণু এবং মূল কণিকা, এখান থেকে 2020-এর আগে দেখা গেছে প্রতি বছরই প্রশ্ন আসতো। মানে এখান থেকে আসলে উদাহরণ ভিত্তিক প্রশ্ন আসে, ঠিক আছে? এখান থেকে উদাহরণগুলো খুব ভালো মতন শিখবা। স্থায়ী মূল কণিকা কারা, অস্থায়ী মূল কণিকা কারা, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এই টাইপের জিনিসগুলো খুব ভালো মতন দেখার চেষ্টা করবা। পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা, গত বছর প্রশ্ন আসছে। একটা যৌগ দিয়ে বলছে যে নিউট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত, এই টাইপের দিতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয় তেজস্ক্রিয়তার প্রয়োগ, এটা হাজারি স্যারের বইয়ে নাই। এটা তোমরা এই যে এখানে পেজ নাম্বার লেখা আছে না, এটা হলো মেডিট্রিক্সের পেজ নাম্বার, বুঝতে পারছো? তো মেডিট্রিক্সের এই 47-48 নাম্বার পেজে তেজস্ক্রিয়তার প্রয়োগ বলে একটা টপিক আছে, এটা অবশ্যই পড়ে নিবা, ঠিক আছে? এটা অবশ্যই সবারই পড়ে নিতে হবে। আর ইলেকট্রন বিন্যাস, অতীতে প্রশ্ন আসতো, তবে এখান থেকে যে জিনিসগুলো দেখবা, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস কারা কারা দেখায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস কারা কারা দেখায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ইলেকট্রন বিন্যাসের যে মূলনীতিগুলো আছে এগুলা। আর এই তড়িৎচুম্বকীয় বর্ণালী, এটা ভাই মেডিকেলের জন্য একটা সেলিব্রিটি টপিক। এটা ছাড়া প্রশ্ন আসলে ইনকমপ্লিট থাকে। তড়িৎচুম্বকীয় বর্ণালীর কি আসবে ভাইয়া? তড়িৎচুম্বকীয় বর্ণালীর পরিসর প্রশ্ন আসে এবং তড়িৎচুম্বকীয় বর্ণালীর ব্যবহার প্রশ্ন আসে। আমরা কোন বর্ণালীটা কোথায় ব্যবহার করি, হ্যাঁ? যেমন এমআরআই যন্ত্রে কি ব্যবহার করা হয়, রেডিও ওয়েভ, ঠিক আছে? কোনটার তরঙ্গদৈর্ঘ্য বেশি, কোনটার তরঙ্গদৈর্ঘ্য কম, কোনটার শক্তি বেশি, কোনটার শক্তি কম, এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসবে, বুঝতে পারছো? যেমন অতিবেগুনি রশ্মির কাজ কি, জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণে কি ব্যবহার করা হয়, এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসবে। ওকে, এবারে আসো দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল। এখান থেকে সাধারণত ম্যাথ আসে, দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল, গাণিতিক প্রবলেম আসে। তো গাণিতিক প্রবলেম ছাড়াও থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে। এখানে যে একটা দেখাইছে এটা থিওরিটিক্যাল প্রশ্ন, গাণিতিকগুলোকে আলাদা দেখাইছে। দ্রাব্যতা ক্যালকুলেশনও আসে, দ্রাব্যতা গুণফল ক্যালকুলেশনও আসে। ওকে, তাহলে ম্যাথ পড়বা এবং নির্ভরশীলতাগুলো দেখবা, যে দ্রাব্যতা কার কার উপর নির্ভরশীল হয়, তারপরে হলো তাপমাত্রা বৃদ্ধি করলে কার দ্রাব্যতা বাড়তেছে, কার দ্রাব্যতা কমতেছে, এই টপিকগুলো একটু এখান থেকে পড়বা এবং কনসেপ্টটা পড়বা ভালো মতন। কনসেপ্ট বলতে কি, ওই দ্রাব্যতা গুণফল কার জন্য প্রযোজ্য হবে, দ্রাব্যতা কার জন্য প্রযোজ্য হবে, এই টাইপের জিনিসগুলো আসতে পারে। আরেকবার প্রশ্ন আসছিল সমায়ন প্রভাব, এটা সমায়ন প্রভাব থেকেও একবার প্রশ্ন আসছিল, সম আয়ন প্রভাব, ঠিক আছে? এটার তো একটা প্রোটোটাইপ, একটা প্রশ্নই আসে বারবার, ওই যে কোথায় সমায়ন প্রভাব কার্যকর হবে, কোথায় কার্যকর হবে না। এবার আসো ধাতব আয়ন শনাক্তকরণ। ধাতব আয়ন শনাক্তকরণ, এটা মোটামুটি সেলিব্রিটি টপিক বলা যায়। ভালো প্রশ্ন আসে এখান থেকে। সেটা হলো কি, শিখা পরীক্ষা, বুঝতে পারছো? তো এই যে শিখা পরীক্ষার যে প্রশ্ন, শিখা পরীক্ষায় কি আসবে, তোমার কোন ধাতব আয়ন কোন বর্ণ দিচ্ছে সেটা আসবে। তো শিখা পরীক্ষার দুইটা বর্ণই তোমরা পড়বা, খালি চোখে কি কালার দেখা যায় এটা পড়বা, এবং এখান থেকে দেখবো আমরা যে এটা কোবাল্ট ব্লু মানে কোবাল্ট গ্লাস, এটা দিয়ে কি কালার দেখা যায় এটাও আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তারপরে খেয়াল করো দ্রবণে আয়ন শনাক্তকরণ, এটাও ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে প্রশ্ন হয় হচ্ছে কোন বিকারক ব্যবহার করা হয় এবং কোন বর্ণের অধক্ষেপ দেখায়, ঠিক আছে? বিকারক এবং অধক্ষেপ, বিকারক এবং অধক্ষেপ, ঠিক আছে? মানে কোন অধক্ষেপ, কোন বর্ণের অধক্ষেপ, কোন বিকারক। ধরো যেমন এরকম প্রশ্ন অতীতে আসছিল, সোডিয়াম আয়ন শনাক্ত করতে কোন বিকারক ব্যবহার করা হয়, ঠিক আছে? আমরা জানি যে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনেট ব্যবহার করা হয়, ঠিক আছে? এই টাইপের যতগুলা বিকারক আছে সবগুলা সুন্দর মতন পড়বা এবং কোনটা কোন অধক্ষেপ দেয়, কি বর্ণের অধক্ষেপ দেয় সেটা পড়তে হবে। এখন এটা না
বই থেকে পড়তে গেলে তোমাদের একটু কামজি লাগে, এজন্য আমি এখানে মেডিট্রিক্সের পেজ নাম্বারটা লিখে দিছি। এটা তোমরা, আমি ক্লাসেও তোমাদেরকে বলছিলাম যে এটা ভাইয়া মেডিট্রিক্স থেকে পড়ো, এবং আমি ক্লাস নোটে এটা মেডিট্রিক্সটাই নিয়ে আসছিলাম, বইয়ের ছবি আমি এখানে তোমাদের দেখাই নাই, কারণ বইয়ে অনেকগুলা পেজ জুড়ে অনেক টিএকশন দিয়ে দেখাইছে, তোমাদের কাছে একটু কামজি লাগে। এটা মেডিট্রিক্সে আমরা একটা ছক করে দিছি, ওই ছকটা পড়লেই তোমার ভালো মতন পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এবারে আসো গুণগত বিশ্লেষণের সাধারণ ল্যাবরেটরি পদ্ধতি সমূহ। এটা এক্সট্রা সিলেবাসের টপিক, কিন্তু এখান থেকেও আমরা মেডিকেলে কিন্তু প্রশ্ন আসতে দেখেছি, ডেন্টালেও প্রশ্ন আসতে দেখেছি। তো এখান থেকে কি প্রশ্ন আসবে ভাই? ব্যবহার। ঠিক আছে, ধরো আংশিক পাতনের ব্যবহার কোথায়, বাষ্পপাতনের ব্যবহার কোথায়, এই টাইপের জিনিসগুলো এখান থেকে আসবে। ক্রোমাটোগ্রাফি, তো ক্রোমাটোগ্রাফি থেকে পড়বা হচ্ছে ক্রোমাটোগ্রাফির যে প্রকারভেদ আছে বা যে শ্রেণীবিভাগ আছে, এটা খুব ভালো মতন দেখবা, এবং ক্রোমাটোগ্রাফির যে ব্যবহার আছে, ব্যবহারটাও খুব ভালো মতন পড়বা আর কি। আর গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাবলীর মধ্যে দ্রাব্যতার যে ম্যাথ আছে, দ্রাব্যতার ম্যাথটা ভালো মতন দেখতে হবে আর কি। ঠিক আছে, মানে বেশিরভাগ এখান থেকে দ্রাব্যতাই আসে, বেশিরভাগ এখান থেকে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল, এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে দেখা যাবে বেশিরভাগ আসতেছে। সো মোটামুটি আমরা দেখলাম আমাদের দ্বিতীয় অধ্যায়ও কিন্তু শেষ। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়, যেটা তোমাদের কাছে অনেকের কাছে একটা ত্রাস, যে ভাইয়া মানে ফার্স্ট পেপারের জৈব যৌগের মতো ভয়ের একটা জায়গা হলো সবার জন্য এই পর্যায়বৃত্ত ধর্ম এবং পর্যায় সারণীর যে চ্যাপ্টারটা আছে। এটা কিন্তু আহামরি কঠিন কিছু না, তুমি যদি গুছায় পড়তে পারো সহজ, হাজারি স্যারের বইয়ের বাইরে খুব বেশি জিনিস লাগবে না ভাইয়া। তবে তোমাদের যেটা ধারণা হয় সেটা হলো যে ভাই এখান থেকে তো অনেক আকরিক টাকরিক এই টাইপের কোশ্চেন আসবে, বহুরূপতা প্রশ্ন আসবে। দেখো ভাই, আকরিক এবং বহুরূপতা বর্তমান সিলেবাসেই নেই, কিন্তু কবির স্যারের বইতে জিনিসগুলো দিয়েছে দেখে আমরা কিছু জিনিস তোমাদেরকে পড়তে বলি। তবে এটা তুমি প্রথমেই শুরুতে পড়তে যাবা না, আকরিকগুলা তুমি প্রথমে হাজারি স্যারের বই অনুযায়ী এটাকে পড়ার চেষ্টা করবা, তারপরে সবকিছু পড়া হয়ে গেলে সময় থাকলে তুমি এই জিনিসগুলা পড়বা আর কি। ঠিক আছে, ওকে। তো দেখো, ইলেকট্রন বিন্যাস ভিত্তিতে এই তোমার শ্রেণী বিভাগ এটা বইতে যেরকম আছে, এবং এখান থেকে কিছু মুখস্থ ভিত্তিক প্রশ্ন হয়, গ্রুপ ভিত্তিক ধারণা, যেমন হলো নিক্টোজেনকে, মুদ্রা ধাতুকে, অভিজাত ধাতুকে, এই টাইপের কোশ্চেনগুলো তুমি মেডিটিক্সের এই যে আমাদের 82 নাম্বার যে প্রশ্নগুলা পেজটা আছে এখান থেকে পড়ে নিবা। আর এস ব্লক মৌলসমূহ, এখান থেকে সাধারণত ধর্মাবলীর প্রশ্নই তো আসে, ধর্মাবলী। ঠিক আছে, ধর্মাবলী, এস ব্লক মৌলের যে ধর্মাবলী আছে এটা দেখবা, এবং রসায়নের যে পোর্শনটা আছে, যে এস ব্লক মৌলের বিক্রিয়াগুলা যেমন দেখায়, গত বছর ডেন্টালে প্রশ্ন আসছিল ক্যালসিয়াম নাইট্রেট আদ্র বিশ্লেষণ হলে কি উৎপন্ন হয়, একটা কোশ্চেন দেখাচ্ছে না, এই প্রশ্নটা হলো এটা ছিল যে অ্যামোনিয়া উৎপন্ন হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করলেই তোমার এস ব্লক পড়া শেষ। এবার আসো পি ব্লক। পি ব্লক হাজারি স্যারের বইয়ে যতটুকু আছে ততটুকু পড়বা, যেভাবে পড়াই দিছি। তার পাশাপাশি দেখো, অক্সিজেনের যৌগ, এটা হলো কি, যে অক্সাইডের যে প্রকারভেদ আছে না, বিভিন্ন রকমের যে অক্সাইড, 9 রকমের অক্সাইড আছে কবির স্যারের বই অনুযায়ী, মেডিটিক্সের 90 নাম্বার পেজ, অবশ্যই পড়বা এটা। হ্যাঁ, তারপরে হ্যালোজেনের উৎস, আমরা হাজারি স্যারের বই অল্প কিছু দেখতে পাই, বাট এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যালোজেনের উৎসগুলো মেডিটিক্স থেকে দেখবা। নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার স্যারের বইতে আছে, কিন্তু আর কয়েকটা এক্সট্রা পড়ার জন্য একটু মেডিটিক্স থেকে পড়তে বললাম আর কি। ওকে, সো দেখো, পি ব্লক কিন্তু মোটামুটি তোমাদের কাছে একটা ভয়ের জায়গা, কারণ এখানে অনেক কিছু আছে। কিন্তু দেখো তো ভাইয়া, গত 5 বছরে মেডিকেল ডেন্টাল মিলে, মানে আগে তো প্রশ্ন পরীক্ষা আলাদা হইতো, মেডিকেল এবং ডেন্টাল মিলে কিন্তু মাত্র 2টা প্রশ্ন আসছে। সো এটাতে খুব বেশি প্যানিক করার দরকার নাই। আমি তোমার মতো স্টুডেন্ট হলে কি করতাম জানো, এই পি ব্লক সবার পরে পড়তাম, আগে সবকিছু শেষ করে তারপরে আমি পি ব্লক পড়তাম। ঠিক আছে, এবং সব পড়া ফার্স্ট পেপার পুরোটা পড়া হয়ে গেলে আমার যদি তারপরে সময় থাকে, তখন আমি মেডিটিক্স থেকে ওই আকরিক টাকরিক যা যা পড়ছিলাম ডেইলি এক্সামের জন্য তখন পড়তাম আর কি। ওকে, আচ্ছা, এবারে আসো ডি ব্লক এবং এফ ব্লক, এগুলা থেকে বেশিরভাগ ক্ষেত্রে ধর্মাবলী থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, ধর্মাবলী এবং মানে এটা ধর্মাবলীর ভেতরেই থেকে যায় আর কি, স্পেসিফিক কোনো উদাহরণ থাকলে আর কি। হ্যাঁ, যেমন অবস্থান্তর মৌল কোনটা, অবস্থান্তর মৌল নয় কোনটা, অন্ত অবস্থান্তর মৌল কতগুলা, এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় বেশি আসে। আর এরপরে আসা হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, এখান থেকে ক্রমভিত্তিক প্রশ্ন হয়, যে কার বেশি কার কম। ঠিক আছে, আকার কার বড়, কোনটার আকার ছোট, কোনটার ইলেকট্রন শক্তি বেশি, এই টাইপের কোশ্চেনগুলো এখান থেকে হবে আর কি, ক্রমভিত্তিক প্রশ্ন আর কি। হ্যাঁ, আচ্ছা, এবারে আসো রাসায়নিক বন্ধন। বন্ধন থেকে প্রশ্ন আসবে উদাহরণ, কোন যৌগে কোন ধরনের বন্ধন আছে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসবে। ওকে, তারপর দেখো এখান থেকে আমরা দেখতে পাই ভ্যান ডার ওয়ালস বল, আন্তঃআণবিক আকর্ষণ বল। এখান থেকে বেসিক্যালি প্রশ্ন আসে হাইড্রোজেন বন্ধন থেকে। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ, কোথায় অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আছে। ঠিক আছে, এবং মানে সংখ্যা,
ধরো পানির অণুতে কয়টা হাইড্রোজেন বন্ধন হয়, পানির অণুর অক্সিজেন পরমাণুতে কয়টা হাইড্রোজেন বন্ধন হয়, ঠিক আছে। একটা পানির অণু সর্বোচ্চ 4টা হাইড্রোজেন বন্ধন করতে পারে, আর কিন্তু অক্সিজেন পরমাণু কথাটা উল্লেখ করে দিলে বন্ধন কিন্তু হবে 2টা মাত্র। তো এই টাইপের টেকনিক্যাল কোশ্চেনগুলো আমরা এখান থেকে হইতে দেখি। হাইব্রিডাইজেশন প্রশ্ন কি আসবে, ডিরেক্টলি জিজ্ঞাসা করতে পারে তোমার হাইব্রিডাইজেশন কি, ঠিক আছে। একটা যৌগ দিয়ে জিজ্ঞাসা করবে যে এই যৌগের হাইব্রিডাইজেশন কি, এটা জিজ্ঞাসা করতে পারে। অথবা তোমাকে এখান থেকে জিজ্ঞাসা করতে পারে বন্ধন কোণ কত, বন্ধন কোণ কত, ঠিক আছে। এই টাইপের এই 2টা কোশ্চেনই এখানে সেলিব্রিটি কোশ্চেন আর কি। আচ্ছা, মেডিকেল ভর্তি পরীক্ষার একটা সেলিব্রিটি টপিক হলো পোলারিটি এবং পোলারায়ন। ভাই এটা একদম যেভাবে পড়াই দিছিলাম ঠিক ওইভাবেই তুমি পড়বা, যে কোনটা সর্বাধিক পোলার, কোথায় পোলারিটি বেশি, কোথায় পোলারিটি কম, কোনটা পোলার যৌগ, কোনটা অপোলার যৌগ। তো এরকম উদাহরণ ভিত্তিক প্রশ্ন হবে, ঠিক আছে, উদাহরণ ভিত্তিক প্রশ্ন হবে এবং এখানেও ক্রমভিত্তিক প্রশ্ন হবে, যেমন কোনটার গলনাঙ্ক বেশি, কোনটার স্ফুটনাঙ্ক বেশি, কোনটার সমযোজী ধর্ম বেশি, কোনটা বেশি আয়নিক, ঠিক আছে। আসবেই প্রশ্ন এখান থেকে, ধরে রাখো আসবেই। মানে তোমার এখানে ফাজান রুল এবং পোলারিটি 2টা জিনিসকেই খুব ভালো মতন পড়তে হবে আর কি। অজৈব যৌগের নামকরণ এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আর এখান থেকে তোমরা সম্পূর্ণটা শেষ করার পর এই অবশ্যই মেরিট্রিক্সের উন্মেষ কুইক রিভিউ, এটা আমরা দেখাইছি প্রশ্ন নাই, কারণ এটা আমরা ডাটা করি নাই, কিন্তু এখান থেকে আসলে অনেক প্রশ্ন হয়। তুমি এই যে এতক্ষণ যা কিছু পড়লা তার একটা রিভিউ তুমি এই কুইক রিভিউ থেকে পেয়ে যাবা। তুমি পরীক্ষা দিতে যাওয়ার ইমিডিয়েট আগে, ধরো পেপার ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার ইমিডিয়েট আগে, বাসার থেকে বের হওয়ার আগে আধা ঘন্টা একটু এই কুইক রিভিউটা পড়ে নিবা। কুইক রিভিউটা কোথায় ভাইয়া? মেরিট্রিক্সে আছে, এই যে মেরিট্রিক্সের পেজ নাম্বারটা এখানে লেখা আছে, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের আইডিয়াল একটা রিভিশন গেল, যেটা আমরা চ্যাপ্টার 3 সম্পর্কে বললাম। এবার আসো চ্যাপ্টার 4। এখানেও এত গন্ডগোল নাই, এখান থেকে মোটামুটি কনসেপচুয়াল প্রশ্নই হয় পরীক্ষায়। তো এই চ্যাপ্টারটা অনেক বড়, প্রশ্ন আসে বেশি কিন্তু পড়ার জায়গা খুব কম, কারণ এখান থেকে বেশিরভাগ প্রশ্ন হবে কনসেপচুয়াল। তো গ্রিন কেমিস্ট্রি এবং সবুজ রসায়ন এখান থেকে ওই অ্যাটম ইকোনমির অঙ্ক আসছিল ডেন্টাল ভর্তি পরীক্ষায়, ঠিক আছে, অ্যাটম ইকোনমির ম্যাথ। তো এটা একটু দেখবা, বইয়ের ম্যাথ, এটা উদাহরণের মানে আমাদের অনুশীলনের প্রশ্ন। একমুখী বিক্রিয়া বহুমুখী বিক্রিয়া খুব বেশি পড়ার দরকার নাই। বিক্রিয়ার হার থেকে এখান থেকে বিক্রিয়ার হারের ম্যাথ দেখবা, যে কার বিক্রিয়ার হার কত, উদাহরণে যে কয়টা দেখাইছি সেই কয়টা, এবং বিক্রিয়ার হারের নির্ভরশীলতা দেখবা, যে কার কার উপর বিক্রিয়ার হার নির্ভর করে, নির্ভরশীলতা, এটা পড়তে হবে। প্রভাবক বা অনুঘটক, এটা এক সময়কার সেলিব্রিটি টপিক। প্রভাবক বা অনুঘটকের উদাহরণ, ঠিক আছে। ধরো এটা 2 ভাবে আসতে পারে, একটা বিক্রিয়া দিয়ে বলতে পারে, ওই স্যারের বইতে যে কয়টা চার্ট দেওয়া আছে আর কি, বিক্রিয়া দিয়ে বলতে পারে এই বিক্রিয়ার কোন প্রভাবক ব্যবহার করবা। অথবা তোমাকে এখানে বিভিন্ন প্রকার যে প্রভাবক আছে, আবিষ্ট প্রভাবক, অটো প্রভাবক, ধনাত্মক, ঋণাত্মক, এই টাইপের উদাহরণ জানতে চাইতে পারে। জৈব প্রভাবক থেকে প্রশ্ন গত 5 বছরে আসে নাই, তবে এটা আমাদের ভালো পড়া থাকে কি, আমাদের এটা বায়োলজিতেও পড়া হয় আর কি। তো রাসায়নিক সাম্যাবস্থা, লাসাতেলিন নীতি, প্রয়োগ পড়বা। প্রয়োগটা কিভাবে পড়তে হবে, ধরো তাপমাত্রা বাড়লে বিক্রিয়া কোন দিকে যাবে, ঘনমাত্রা বাড়লে বিক্রিয়া কোন দিকে যাবে, এই টাইপের প্রয়োগগুলা পড়তে হবে। ভরক্রিয়া সূত্র থেকে প্রশ্ন নাই, পানির আয়নিক গুণফল, এটা থেকে মানগুলা একটু দেখবা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অম্লীয় দ্রবণে কেমন হয়, ক্ষারীয় দ্রবণে কেমন হয়, মানে এখান থেকে সম্পর্ক দেখবা আর কি, ঠিক আছে। সম্পর্ক, ঠিক আছে। সম্পর্ক কিসের ভাইয়া? ওই যে আমরা যেটাকে বলি আর কি, ধরো এখানে কি সম্পর্ক, একটা অম্লীয় দ্রবণের যে ঘনমাত্রা থাকে, হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত থাকবে, মানে একটা হাইড্রোজেনের ঘনমাত্রা কত থাকবে, ঠিক আছে। মানে ওই যে সম্পর্কটা আর কি, যে হাইড্রোজেনের ঘনমাত্রাটা যে √KW এর চেয়ে বেশি হয় অম্লীয় দ্রবণে, এই জিনিসটাই লাগে আর কি, হ্যাঁ। আচ্ছা, অ্যাসিড ক্ষারের তীব্রতা, ভাই এটা একটা সেলিব্রিটি টপিক। কোনটা কোনটা বেশি তীব্র অ্যাসিড কোনটা, যদিও প্রশ্ন দেখাচ্ছে একটা, বাট অতীতে এটা থেকে অনেক প্রশ্ন আসছে। তোমরা এই টপিকটাতেও গুরুত্ব দিবা ভালো মতন, মানে কোনটা মানে তীব্র অ্যাসিড কোনটা, মানে বেশি তীব্রতর কোনটা, অধিক শক্তিশালী, এই টাইপের ল্যাঙ্গুয়েজে পরীক্ষায় কোয়েশ্চেন দেখবা। অথবা এখান থেকেও কিন্তু ক্রমভিত্তিক প্রশ্ন দিতে পারে, অথবা কোনটা অধিক শক্তিশালী বা কোনটা কম শক্তিশালী, এই টাইপের কোয়েশ্চেন দিবে। কিছু আসুক আর না আসুক, এই পিএইচ এর ম্যাথ পরীক্ষায় আসবেই। পিএইচ এর ম্যাথ ছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে ইনকমপ্লিট। এবং এখানে দেখবা বিভিন্ন রকমের বাফার দ্রবণের যে উদাহরণ আছে না, বাফার দ্রবণের উদাহরণ এগুলো একটু দেখবা, বাফার দ্রবণের উদাহরণ। এবং পিএইচ এর মান বিভিন্ন দ্রবণের জন্য যে পিএইচ এর মানগুলো আছে এগুলো পড়তে হবে। তাপীয় পরিবর্তনে মানে ডেল্টা এইচ এর মান আসে রে ভাই, খুব বেশি ইম্পর্টেন্ট না দিলেও এইগুলা একটু পড়তে হবে। এখান থেকে পড়বা হচ্ছে কি, প্রথমে পড়বা হচ্ছে কোনটা কোনটা তাপোৎপাদী, কোনটা কোনটা তাপহারী বিক্রিয়া, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাপোৎপাদী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়া,
ঠিক আছে, তাপোৎপাদী বা তাপহারী বিক্রিয়া, মানে কোন প্রক্রিয়াটা তাপোৎপাদী, কোন প্রক্রিয়াটা তাপহারী, এই টাইপের কোশ্চেন আমরা এখান থেকে বেশি আসতে দেখব। এর পাশাপাশি ডেল্টা এইচ এর কিছু মান লাগবে। ডেল্টা এইচ এর কোন কোন মান মুখস্থ রাখবো? আমাদের যে বিভিন্ন প্রকারের যে অ্যাসিডগুলো আছে, ওই অ্যাসিডের আর ক্ষারের যে প্রশমন তাপ, এই প্রশমন তাপগুলো মুখস্থ করতে হবে। আর তাপ রাসায়নিক সূত্র লাগবে না। গাণিতিক সমস্যাবলী মানে পিএইচ, গাণিতিক সমস্যাবলী মানেই হচ্ছে পিএইচ। সো এটা হচ্ছে আমাদের অধ্যায় 4 এর আইডিয়াল রিভিশন প্রসেস। এবার আসো কর্মমুখী রসায়ন। তো কর্মমুখী রসায়ন থেকে কিন্তু দেখো একটা জিনিস, এই প্রিজারভেটিভ থেকে কোশ্চেন বেশি আসে, সাসপেনশন কোয়াগুলেশন থেকে কোশ্চেন বেশি আসে, দুধ থেকে প্রশ্ন বেশি আসে। তো যদি আর কিছু পড়ো আর না পড়ো, ভাই এই 3টা টপিক খুব গুরুত্ব দিয়ে পড়বা। তো কি পড়বা? স্যারের বই অনুযায়ী পড়লেই হয়ে যাবে। প্রিজারভেটিভ থেকে প্রশ্ন কি আসবে? প্রিজারভেটিভ থেকে প্রশ্ন আসবে উদাহরণ, ঠিক আছে? প্রিজারভেটিভ থেকে প্রশ্ন আসবে উদাহরণ দিয়ে আমরা বলতে পারি কোনটা অ্যান্টিমাইক্রোবিয়াল, কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট, এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসবে। অথবা স্পেসিফিক কি সংরক্ষণে আমরা কি প্রিজারভেটিভ ব্যবহার করি, মাছ মাংস সংরক্ষণে কি ব্যবহার করি, এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসার একটা প্রবণতা দেখা যায়, ঠিক আছে? আর কোটাজাতকরণ বা ক্যানিং রিসেন্ট প্রশ্ন নাই, তাই পরে বলবো। সাসপেনশন কোয়াগুলেশন, এখান থেকেও ভাইয়া যত ধরনের উদাহরণ পাবা, যে বক্সগুলো আছে, উদাহরণ এবং বৈশিষ্ট্য যেগুলা পাবা, সেই জিনিসগুলো এখান থেকে ভালো মতন পড়তে হবে, ঠিক আছে? এখানে হাজারি স্যারের বইতে কোয়াগুলেশনের অনেক প্রসেস নিয়ে ব্যাখ্যা করছে, এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ না। দুধের শতকরা সংযুক্তি, দুধের শতকরা সংযুক্তি থেকে ওই যে সংযুক্তি ভিত্তিক, মানে তোমার একটা দুধের মধ্যে যদি আমরা দেখি সংরক্ষণে কি ব্যবহার করব, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দুধ সংরক্ষণ প্রসেসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সংরক্ষণ প্রক্রিয়া এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং সংযুক্তি ভিত্তিক কি, মানে মানে কোন প্রাণীর দুগ্ধে, হ্যাঁ, কোন উপাদানটা বেশি থাকে, এই জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করবে আর কি। সো এই 3টা ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে বললাম। খাদ্য নিরাপত্তা রসায়ন থেকে বই থেকে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়ার মতো তেমন কিছু নাই। কিভাবে খাবারটা পচে যায় এটা জানলেই চলে। আর বিভিন্ন প্রকার ভিটামিনের মানে অভাবজনিত রোগ, এটা গুরুত্বপূর্ণ, এটা অতীতে প্রশ্ন আসছে, এটা হাজারি স্যারের বইয়ে নাই, মেডিট্রিক্সে আছে 164 পেজে, হ্যাঁ। আচ্ছা, কোটাজাতকরণ বা ক্যানিং, এটা তোমাদের পড়তে বই থেকে অসুবিধা হয়, এটাও তোমরা চাইলে মেডিট্রিক্স থেকে পড়তে পারো। একটা বক্স দেওয়া আছে, বক্সটা 1-2 বার দেখলেই দেখবা এটা হয়ে যাচ্ছে, মানে অথবা এটা আসলে বেসিকটুকু জানলেই চলে। মানে ইংলিশ যে নামগুলো আছে, ওই নামগুলা কোনটা কি, ঠিক আছে? যেমন ব্লাঞ্চিং কি, এক্সস্টিং কি, হ্যাঁ, তারপর রিটর্টিং কি, এবং কোন প্রক্রিয়াতে কি করা হয়, শুধু এইটুকু পড়লেই এখান থেকে মোটামুটি পড়া হয়ে যায়, ঠিক আছে? তো আমরা এটাকে বললাম ইংরেজি নামগুলা তুমি এখান থেকে ভালো মতন পড়ার চেষ্টা করবা আর কি। ওকে, টয়লেট্রিজ এবং পারফিউমারি, টয়লেট্রিজ পারফিউমারি থেকে কি পড়বা? মূল উপাদান, মূল উপাদান মানে কোন উপাদানটা দিয়ে আমরা এই জিনিসটা বানাবো। যেমন ধরো যদি প্রশ্ন করা হয় লিপস্টিকের মূল উপাদান কি, ঠিক আছে? তারপরে ধরো অন্যান্য যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর তোমার কার্যকারিতা, মূল উপাদান এবং কার্যকারিতা, এই জিনিসটাতে তোমরা বেশি গুরুত্ব দিবা, মূল উপাদান এবং কার্যকারিতা। আর ভিনেগার, ভিনেগার তো তোমাদের প্রিয় একটা টপিক, এইচএসসি শর্ট সিলেবাসেও ছিল। তোমরা এই চ্যাপ্টার থেকে ভিনেগার পড়লে মোটামুটি নিশ্চিত একটা সিকিউ পাইতা, তাই না, একাডেমিক লাইফে? সো এটা সম্পর্কে আর বলবো কি, এটা এমনি তোমরা ভালো জানো। তবে ভিনেগারের যে পিএইচটা, এটা স্যারের বই অনুযায়ী পড়ার চেষ্টা করবা সবাই। স্যারের বইতে কিন্তু পিএইচটা নিয়ে একটু দ্বিমত আছে, ঠিক আছে? এটা একটু দেখবা, ঠিক আছে? ওকে, তো এখন এই পিএইচ এর পাশাপাশি ভিনেগারের যে প্রস্তুতিটা আছে, প্রস্তুতিটাও একটু দেখে রাখবা আর কি, ঠিক আছে? কখন কোন এনজাইমটা লাগে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এখন আসো প্রিজারভেটিভ থেকে তোমাদের একটা কোয়েশ্চেন হয়, ভাইয়া পরিমাণ পড়তে হবে কিনা? শুধু প্রিজারভেটিভ না, প্রিজারভেটিভ বলো, কোটাজাতকরণ বলো, টয়লেট্রিজ পারফিউমারি বলো, কোনো পরিমাণ আসলে মানে আমি পড়তে বলি না, পরিমাণ খুব বেশি গুরুত্বপূর্ণ না। কেউ যদি পড়তে পারো ভেরি গুড, বাট এটা আসলে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়ার মতো তেমন কিছু নাই। সো এরপরে দেখো যে সূত্রগুলা পরীক্ষায় প্রশ্ন হয়, এই সূত্রের প্রশ্ন খুব বেশি হয় না, দ্রাব্যতার প্রশ্নগুলা পরীক্ষায় সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? এই যে এখানে যে 3টা দ্রাব্যতা দেওয়া আছে, 3ভাবেই প্রশ্ন হইতে পারে। দ্রাব্যতা গুণফলের প্রশ্নগুলো আমরা পরীক্ষায় একটু বেশি আসতে দেখি, ঠিক আছে? আর এগুলা মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি গুরুত্বপূর্ণ না। এখান থেকে যেমন বিক্রিয়ার হারের প্রশ্ন হয়, পিএইচ, পিওএইচ, এগুলা টাইপের পরীক্ষার প্রশ্নগুলো বেশি হয়। কেসি এবং কেপি এর মধ্যে যে সম্পর্ক আছে, এই প্রশ্নগুলো একটু দেখার ট্রাই করবা। সো আমি তোমাদেরকে একটা ওভারঅল গাইডলাইন দিলাম কিভাবে কোন জিনিসগুলোকে হাইলাইট করে পড়বা। সো এগুলাকে হাইলাইট করে তুমি যদি পড়ো, তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একদম সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে। মানে প্রশ্ন যতগুলাই আসুক, সহজ হোক, কঠিন হোক, মানে মিডিয়াম ক্যাটাগরির হোক, যে কোনো প্রশ্ন তুমি এই জায়গা থেকে ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবা। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।